আমাদের এই কার্যক্রমে আমাদের যে মুক্তিযোদ্ধাকে আমরা এখানে হয়েছি, আমরা প্রথমে তার পরিচয়টা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ আব্দুল ইসলাম। আমার দেশের বাড়ি হল ময়মনসিংহ জেলা ফুলবাড়া থানা আন্দারাপাড়া গ্রাম। আমি জান্নাতুল ফেরদৌস শিফা, ক্লাস 7 বিকারুন্নেসা স্কুলের একজন ছাত্র। আমি জান্নাতুল আদম রূপন্দি, আমিও ক্লাস 7 বিকারুন্নেসা স্কুলের সেকেন্ড ছাত্রী। আমি হচ্ছি জান্নাতুল হক পলা, বিকারুন্নেসা স্কুল সপ্তম শ্রেণী। আমি মেহেক তাসনিয়া, বিকারুন্নেসা স্কুল সপ্তম শ্রেণী। আমি মারিয়া তাসনিয়া পূর্বা, বিকারুন্নেসা স্কুল 7। আমি মারিশা রহমান, বিকারুন্নেসা স্কুলের সপ্তম শ্রেণীর একজন ছাত্র। ধন্যবাদ সবাইকে। এখন আমরা আমাদের এই সাক্ষাৎকার পদ্ধতি শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি নির্বিঘ্নে সেই উত্তরগুলি দেবেন এবং আমরা আপনার কাছে কিছু ব্যাপারে আপনার অনুভূতি, আপনার পরামর্শ জানতে চাইব। আমাদের পক্ষ থেকে আমাদের প্রথম প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? মুক্তিযুদ্ধের সময় আমার বয়স 21 বছর। ধন্যবাদ। আপনার মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স ছিল 21 বছর। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় প্রশ্নকারীর কাছে যাব। জি, আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে এলাকা বা সেক্টর থেকে আপনি মুক্তিযুদ্ধ করেছেন তার বিবরণ একটু দিন। আমি ময়মনসিংহ জেলা ফুলবাড়া থানা এলাকায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং সেখানে সেক্টর ছিল 11 নম্বর সেক্টর। জি, ধন্যবাদ। আপনি 11 নম্বর সেক্টরে ছিলেন। এখন আমাদের তৃতীয় প্রশ্ন করবে জান্নাতুল ফেরদৌস। আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন হলো, আপনার সহযোদ্ধাদের নাম উল্লেখ করলে আমরা একটু জানতে চাই। হিসাবে আমার কাছে যারা ছিলেন তাদের মধ্যে মমতা উদ্দিন চৌধুরী, বরকত আলী, ইদ্রিস আলী, মোয়াজ্জেম হোসেন। ধন্যবাদ। আপনার কাছে আমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে কার পরামর্শ বা অনুপ্রেরণা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে? মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর আমরা প্রত্যেকে নিজের একটা বিরাট অনুভূতি ছিল, আমরা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করব। কিন্তু ভারতে যাওয়ার ব্যাপারে অনেকেই হয়তো উৎসাহিত করছেন। আমার মা বাপকে ফেলে রেখে, আমার মা বাপ তো কথা হয়েছিল, আমি কত মাঝে বলতে পারি। তারপর আমি যখন যুদ্ধ চলছে, আমরা বাড়িতে থাকতে পারবো না, এখানে সেখানে খালে করে আত্মগ্রহণ করে থাকতে হচ্ছে। একদিন আমার খালার বাড়িতে আমি আশ্রয় করে রাস্তা যাপন করছিলাম। রাত 2টা-3 রাত থেকে প্রথম রাতে আমরা সাধারণত পাঞ্জাবে যে ভয় করবো যে রাত শুরু করবো, কিন্তু রাত 2টা-3টা পাইয়ে গেলে চিন্তা করতাম যে রাত শুরু করে আসবো। হঠাৎ করে শুনলাম যে বাড়ি রাত নয়। আমি করে একটা আওয়াজ শুনলাম যে এরা, তারপরে আমি আর পালাইনি, খালি মারাবার শুরু করছিলাম। বাড়ির একবারের বারান্দায় আমি দাঁড়াই আছি, তখন সেখানে গিয়া আমাদের ওই এলাকার স্থানীয় কমান্ডার ছিল, কিন্তু আমার বিবেচনা ছিল আমার এমনিভাবেই বলবো, আপনি এখানে কী করেন? ওই দিন থেকে অনুপ্রেরণা নাই আমি মুক্তিযুদ্ধ। তাহলে আপনার মানে পরামর্শটা আসলে কার ছিল বা অনুপ্রেরণাটা আপনি কার কাছ থেকে হয়েছিলেন? আপনি কার কাছ থেকে পরামর্শটা পেয়েছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য? এটা সাধারণত আমরা মুক্তিযুদ্ধ ছাত্র ছিলাম, ছাত্র হিসেবে আমরা পূর্বাহ্নে বহু সংগ্রামে অংশগ্রহণ করেছি, কলেজে করেছি, ইউনিভার্সিটি করেছি। উনি তখনই একটা অনুপ্রেরণা ছিল, সাতই মাসের ভাষণ, যে যেখানে আসো যা যা আছে তাই নিয়ে প্রস্তুত ছিল।
একটু পার্টনার কথাই আমাদের ভিতরে অনুপ্রেরণা ছিল। তারপর যখন আমি সুযোগ খুঁজছিলাম যে কীভাবে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ, তারপর আমি তো বললাম যে আমার যে বন্ধু মহদুল চৌধুরী, ও ওইখানে স্থানীয় কমান্ডার, ওই ব্যাপারে আমাকে অনুপ্রেরণা নিয়ে এখানে। ধন্যবাদ। জি, আপনার পরিবার বা আত্মীয়স্বজনের মধ্যে কি আর কেউ মুক্তিযুদ্ধ করেছে নাকি আপনি একাই ছিলেন? আমার পরিবারের ভিতরে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করার মতন কেউ ছিল না। আমার ভাই বোনদের মধ্যে সবার বড় ভাইয়েরা খুব ছোট ছিল। এখন আত্মীয় স্বজন আছে, কয়েকজনে অংশগ্রহণ করেছে। তাদের নাম বলা দরকার। এক নম্বর হলো শামসুজ্জামান, 2 নম্বর হলো আব্দুল মান্নান, মোয়াজ্জেম হোসেন, আব্দুল রাজ্জাক। ধন্যবাদ। আপনার এলাকায় কি কোনো গণকবর আছে যেখানে কোনো শহীদদেরকে কবর দেওয়া হয়েছে? সত্যি কথা বলতে গেলে কি, আমরা 1970 সালের ইলেকশনের দিকে এই ভোট নিয়েছিলাম আর কি, আমাদের এলাকাটাকে এমনভাবে অর্গানাইজ করেছিলাম। সেখানে আওয়ামী লীগের বাহিরে, ছাত্রলীগের বাহিরে কোনো সংগঠন ছিল না। এবং আমাদের এলাকার ভিতরে পাঞ্জাবিদের তেমন কোনো বন্দোবস্ত ছিল না। ময়মনসিংহ জেলার পূর্বের থানা, সুলতান থানা, এইসব জায়গার ভিতরে কোনো গণভবন নাই এবং এখানে কোনো বড় কোনো যুদ্ধ হয়নি। ওই স্মৃতিও এখানে নেই। আমরা সাধারণত স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ সময় অনেকটাই নিরাপদ ছিলাম। ধন্যবাদ। পরবর্তী আমাদের প্রশ্নটি হচ্ছে, যুদ্ধে যাওয়ার জন্য সে সময় আপনি কি কোথাও ট্রেনিং প্রাপ্ত হয়েছিলেন? না, আমি কোরবানির কোনো ট্রেনিং প্রাপ্ত হয়নি। তো আমার বন্ধু মমতা চৌধুরী আমাকে নিয়ে গিয়ে উনি আমাকে হাতে কলমে অনেক কিছু শিখিয়েছে। ওইখানে উনি আমাকে প্রশিক্ষণ দিন। ধন্যবাদ। জি, মুক্তিযুদ্ধে যোগদানের সময় কোনো বিশেষ ঘটনা যদি থাকে তাহলে একটু দয়া করে আমাদের সঙ্গে তা তথ্যটি দিন। মুক্তিযুদ্ধের জন্মের সময় বিশেষ ঘটনা ছিল এই, আমি যখন মুক্তিযুদ্ধে যোগদান করছি তখন আমরা আমাদের এলাকার ভিতরে রাজাকারও তেমন ছিল না, কিন্তু 2 জনকে দিয়েছে যে বাড়িঘর ঠিক করা হয়। এই বাড়ির থেকে যদি একজন রাজাকারে যায় তো পাঞ্জাবের এই বাড়িতে বাড়ি পড়বে না, এরকম 2 জনকে যদি ইচ্ছার বিরুদ্ধে ওদের সাথে আমরা যোগাযোগ করছি, তোরা চলে একটা আমাদের মুক্তিযুদ্ধ জয়েন করে। তখন 2-3টা ছেলে রাত্রেবেলা চলে আসবে রাজাকার ক্যাম্প থেকে। তারপরে আমরা সকালবেলা ওইখানে সকালবেলা যাবো, তারা আমাদের তখন বিপক্ষ থেকে যারা মানে ওই এলাকায় পদার্থ ছিল এবং যারা মানে সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল, এরা অনেক লোক দিয়ে ওই অস্ত্রগুলি নিয়ে যায়। তারপরে আমরা বিকালবেলা আবার আমরা আমার সহযোগিতাকে নিয়ে তাদের বাড়ি আক্রমণ এগুলো নিয়ে এলাকার ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়েছিল। এইটাই আমার মনে বঙ্গবন্ধুর সাথে কি আপনার কোনো স্মৃতি জড়িয়ে আছে? বঙ্গবন্ধুর সাথে আমাদের তো অনেক স্মৃতি জড়িত। আমরা 1966 সালে ময়মনসিংহ আনন্দময় কলেজে ভর্তি হয়েছিলাম। তোমাদের মতন ক্লাস ব্রেক হইলে কলেজে তো একটা ক্লাস হয়ে গেলে একটা ক্লাস ব্রেক হয়, কমন রুমে জানতো না। 1966 সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মন্ত্র হয়েছিল। এই আগরতলা ষড়যন্ত্র মন্ত্র পেপার মানে বড় বড় গাড়িয়ে আছে পড়তাম। এই আমার বঙ্গবন্ধু কেমন দেখছি কেমন দেখছি চিন্তা করতাম। বঙ্গবন্ধু যখন দেখছিলাম আমি গেলে তারপরে 1969 সালে আমাদের ছাত্রদের সমস্ত আন্দোলনে নিয়ে উনি মুক্তি পান। মুক্তি হওয়ার কিছুদিন পরে উনি ময়মনসিংহ গেলে আমরা ওনাদের ছাত্ররা সবাই মিলে এবং আওয়ামী লীগ বা অন্যান্য সভা সংগঠনের সমস্ত নেতাদের নিয়ে নিজের মধ্যে গ্রহণ করেছিলাম। ময়মনসিংহ তাকে ওই অনেক কথা এই সময় আমাদের স্মৃতিতে বিষয়। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি সচক্ষে তো অবশ্যই দেখেছেন, তাই না? আচ্ছা, বঙ্গবন্ধুর কোনো ভাষণকে আপনি সামনাসামনি শুনেছেন? আমি দেশ স্বাধীন হওয়ার পরে আমি তো রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। রাজশাহী ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু গিয়েছিলেন ছাত্রদের সাথে কথা বলার জন্য, এবং একটা রাজশাহী ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ওনার ভাষণ দেওয়ার ব্যবস্থা ছিল, এবং অডিটোরিয়ামে আইডেন্টি কার্ড দেখে শুধু ছাত্রই দেখতে হবে, আনন্দ করতে। কাজে ওইখানে বঙ্গবন্ধুর ভাষণ আমরা শুনেছি, নিজ চোখে সতর্কে দেখেছি। মুক্তিযোদ্ধা হিসেবে আপনি কি কোনো খেতাব পেয়েছেন? রাষ্ট্রীয়ভাবে আমরা সাধারণ মুক্তিযোদ্ধা ছিলাম, তো আমাদেরকে কোনো খেতাব প্রদান করা হয়নি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বিষয়ে আপনার কোনো স্মৃতি বা আলোকচিত্র সংরক্ষিত আছে কি? মুক্তিযোদ্ধা হিসাবে আমার তো অনেক স্মৃতি আছে, কিন্তু আমরা আলোচিত করবো। তখন তো এমন ছিল না, আর এখন তো এই বইটাতে তোমরা ফটো উঠাই, এই ধরনের আলোচিত ব্যবস্থা করা তো এখন সম্ভব ছিল না। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটিত হয়েছিল, সেই বিষয়ে আপনার প্রতিক্রিয়াটা কি? 1971 সালে মানবতা বিরোধী অপরাধ, এটা আমাদের এলাকার ভিতরে খুব একটা বেশি পায় নাই, উল্লেখ করার মতন কোনো ঘটনা ঘটেনি। তবে আমরা পরবর্তী পর্যায়ে ঢাকাতে বিশেষ করে যারা বদল ছিল, এরা ধরে বিশেষ করে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল, মনীষী অনেক মুক্তিযোদ্ধা হত্যা করেছিল। এতে আমরা অত্যন্ত গভীরভাবে মর্মাহত হয়েছি, দুঃখিত হয়েছি, এবং আমরা এটা তখন স্বাধীনতার যুদ্ধ, তো তখন আমাদের আন্তরিকভাবে বা আমাদের কোনো প্রচেষ্টা গ্রহণের সুযোগ ছিল না। আমরা অনেক কষ্ট হয়েছি, দুঃখ হয়েছি, এবং পরবর্তী পর্যায়ে এই শহীদ পরিবারের দিকে তাকাইলে বা এদের কথা শুনলে আমাদের মনে অনেক আঘাত পেয়েছি। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য আমাদের কতটুকু প্রস্তুত করে আপনি মনে করেন? স্বাধীনতার ভাষণটা ছিল একটা মৌলিক ব্যাপার বলতেন। এটা বঙ্গবন্ধুর জীবনের অনেক ভাষণ হয়েছে, এই ভাষণের ভিতরে স্বাধীনতার সময় ভাষণটা ছিল একটা অনন্য ভাষণ। মানে আমি একটা কথা বলবো, যে তোমরা হয়তো শুনে থাকো, নজরুল ইসলামের একটি গান, পদ্মার ঢেউরে একটা গান আছে না, মানে ঢেউয়ের পর ঢেউ উঠে যেন চাঁদের আলো। এমনিভাবে বঙ্গবন্ধুর ভাষণের অতগুলি কথা আমাদের অঞ্চলের ভিতরে ঢেউয়ের মতন বেশি উঠতে পারে, আমাদের যেমন প্রণতা যোগাচ্ছে। তাকে ধন্যবাদ। আচ্ছা, আমাদের একটি প্রশ্ন আছে। আপনি জানেন 1938 সালে অবিভক্ত বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক এবং শ্রমমন্ত্রী হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী গোপালগঞ্জ শহরে আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় স্কুলছাত্র হয়েও বঙ্গবন্ধু স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিয়েছিলেন। স্কুল বয়স থেকেই বঙ্গবন্ধু একজন দক্ষ সংগঠক ছিলেন, এ বিষয়ে আপনার অভিমত কি? এইটা তো আর আমরা সচক্ষে দেখি নেই, বাইরে যাই শুনেছি। একটা কথা হলো যে শিকার করে সুখের বেলা থেকে শিকারের লক্ষণগুলি তার ভিতরে ফুটে ওঠে। বঙ্গবন্ধু একজন ছাত্র নেতা হয়ে এখনকার নেতা যারা, তাদের মানে শেরেবাংলা ফজলুল হক এবং সোহরাওয়ার্দীর সাথে এখনকার নেতাদের কোনো তুলনাই করে না। ওনারা যে শিক্ষিত, জ্ঞানী, মহৎ, আদর্শবান ছিলেন, এরকম নেতা এবং বাংলার বুকে ভবিষ্যতে হবে কিনা সন্দেহ। তাদের সাথে কথা বলা, তাদের সাথে গিয়ে আলাপ আলোচনা করা, এটা হয়তো সাধারণ মানুষের পক্ষে বা সাধারণ ছাত্র বা কর্মীদের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু বঙ্গবন্ধুর ভিতরে একটা আদর্শ স্পিরিট ছিল, যে স্পিরিটে বলে তোমরা যা কষ্ট করছো তার থেকে আমি একটু বেশি বাড়িয়ে বলবো, যে ওনারা যখন বক্তৃতা দিয়ে মঞ্চ ত্যাগ করছিল, উনি সম্মুখে দাঁড়াইয়েছিল এবং কতগুলো কি করছিল, আবদার করছিল, কলেজের জন্য, ছাত্রদের জন্য কতগুলাই দাবি জানাইয়েছিল।
এবং ওইগুলি দাবি করে ওনাদের কাছে আদায় করে নিয়েছে। আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন হলো, পাকিস্তানি সামরিক বাহিনীর সহযোগিতায় দেশের শত্রু মুক্ত করতে রাজাকার, আল বদর ও আল শামস বাহিনীর নির্মমতা সম্বন্ধে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন আমাদের কাছে। এটা মনে হয় আমি একবার আগেই বলেছি, তারপরে বলবো যে পাকিস্তানি বাহিনী আমাদের দেশে আসার পরে আমরা প্রথমে যা দেখেছিলাম, যে শুনেছিলাম যে বাঙালিরা বৃষ্টিতে ভিজতে পারে না, বৃষ্টিতে থাকতে পারে না, পানিতে নামতে পারে না, এরকম কথা শুনছিলাম। তাদের মধ্যে অনেকটা অসহায় মনে হতো। গ্রামে গঞ্জে কোনো রাস্তাঘাট এরা চিনত না, যারা কোন দিক দিয়ে গেলে কোন জায়গায় যেতে হবে, কি করতে হবে না করতে হবে বুঝতো না। কিন্তু তারা পরে ক্রমে হয়তো যে রাজাকার, আল বদর, আল শামসের সহযোগিতা, এরা এই সমস্ত জিনিসগুলি জেনে ফেলেছিল, কখন কি করতে হবে, কোথায় যেতে হবে, কোথায় কি আক্রমণ করতে হবে, এগুলি সবই এরা রাজাকারদের, আল বদরদের কাছ থেকে জেনে শুনে এরা, এই জন্য যুদ্ধটা হয়তো আরো অনেকদিন আগেই শেষ হয়ে যেত। এদের এই ধরনের সহযোগিতা, কুপরামর্শ এবং এদের এই বুদ্ধি গোসল জেনে হয়তো বান্ধবীরা আরো এইখানে স্থায়ী হয়েছে। এদের এই অনুভূতি আমাদের, যে আমাদের বাংলাদেশের পাকিস্তান বর্তমান বাংলাদেশের মাটিতে এই ধরনের আদর্শচ্যুত সন্তান জন্ম নিবে, এটা আমরা এখনো চেষ্টা করতে পারি। ধন্যবাদ। আপনি এতক্ষণ ধরে আমাদের প্রশ্নের উত্তর ধৈর্য ধরে দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আমার পক্ষ দিয়েও তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ যে তোমরা এই কোমল শিক্ষাপ্রাণ মেয়েরা আমাকে ডেকে এনে আমার যে আন্তরিক পরিবেশে কথা বলবে, সেই জন্য আমি অনেক গর্বিত এবং আমি অনেক উৎসাহ করে গেছি তোমাদের কাছ থেকে। আমি আশা করবো যে তোমরা এই বাংলাদেশের, আমি এই আশা করবো যে তোমরা সঠিক ইতিহাস জানবে, সঠিক ইতিহাস বুঝবে। কারণ আমরা বলতে গেলে আমরা 1965 সালে নিয়েছি পার্শ্ববর্তী ব্যাপারে কলেজ ইউনিভার্সিটি যখন এই দেশের ভিতরে সংগ্রাম উঠতেছিল এবং সংগ্রামে যখন এই দেশে তরঙ্গায়িত হয়েছিল, মানুষের ভিতরে এই সংগ্রামের স্থির জাগরণ করতেছিল তো ছাত্ররাই করছিল। এবং তোমরা হয়তো জানো কিনা, ছাত্রদের ভিতরে কয়েকজন ছাত্র ছিল, তাদেরকে চার খলিফা বলা হতো। জানো তোমরা? জানো না? না, চার খলিফা বলা হতো। এবং এদের আদর্শ, এদের মহানুভবতা, এদের যেই ছিল, তখন হয়তো আইয়ুব খান প্রেসিডেন্ট ছিল। যদি ছাত্ররা আইয়ুব খানের সাথে হাত মিলাইতো তাহলে এরা বহু লাভবান হইতে পারত। সেইগুলি করেননি। কিন্তু এখন তোমরা যে জানো না, কয়েকজন ছাত্র কারা খলিফা, কারা খলিফা দুঃখ চালাও। এবং সে যে স্পিডে এরা খলিফা হয়েছিল এবং যে স্পিডটা তাদের ছিল, ওই স্পিডটা যদি ধরে রাখতে পারতো, এখন ইলেকশনে গিয়ে হয়তো যে জায়গাতে দাঁড়াইছে এই জায়গাতে যারা পাস করতে পারতো, মন্ত্রী হইতে পারতো। কিন্তু একমাত্র তাই খলিফার মধ্যে সাধারণ বিএনপিতে জয়েন করে দু একবার না দুইবার মন্ত্রী হয়েছিল, আর তিনজনের রাষ্ট্রীয় কোনো অসুবি পায়নি। আমরা অনেক আদর্শ হতে হয়েছে। আমরা ভাববো আর কি, ছাত্ররা যে রাজনীতি করছে 1952 সালের পরের থেকে 1971 সাল পর্যন্ত ছাত্রদের রাজনীতির যে স্পিড, যে আদর্শ ছিল, সেই আদর্শ স্পিডের বলেই এর মানে মিলিটারি প্রচেষ্টায় না, কোনো আর্মির প্রচেষ্টা না, কোনো পুলিশের ভয় না, ছাত্রের স্পিডে আন্দোলন অনেক উঠতে উঠেছিল এবং এই দেশ স্বাধীন হয়েছিল। আমি আশা করবো যে তোমরা সত্যিকার অর্থে দেশের যে আদর্শ, ইতিহাস, এগুলি সব জেনে নিয়ে সেইভাবে নিজেদেরকে গড়ে তোলবা, দেশের জন্য কিছু করবা, দেশের মঙ্গলের জন্য, দেশের আদর্শের জন্য, দেশের দুঃখী মানুষের জন্য, যারা সব পরিবারের মানুষ প্রায়ই বলছে উনি রাজনীতি করে দুঃখী মানুষের পাশে দাঁড়াবার জন্য, দুঃখী মানুষের কারণে উনি কথা বলছেন, প্রায় বাসনে দুঃখী মানুষের কথা বলছেন। সেই দেশটাকে সেভাবে চেষ্টা করো। যেমন তোমরা ইতিহাসে পড়ছো কিনা, দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপান, ইতালি, তারপরে জার্মান, এগুলি একেবারে নিশ্চিহ্নিত হয়ে গেছিল বলতে গেলে। আর তারা আছে এখন এই সাত শক্তির ভিতরে এরা শক্তি। তো এরকম আর কি চেষ্টা থাকলে অনেক কিছু হয়। তোমরা আশা করি সেই ধরনের চেষ্টা অব্যাহত রাখবা এবং এই দেশটাকে স্বপ্নের বাংলা, এই দেশের শেখ মুজিবুর রহমান এবং দেশের মানুষ দেখছিল যে সোনার বাংলা, স্বপ্নের বাংলা গড়ে তোলার এই প্রচেষ্টা
তোমরা অব্যাহত রাখবা, সেই চেষ্টা করবা, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আন্তরিকভাবে ধন্যবাদ করেছি যে পূর্বা যেমন আমার আন্তরিক আমার অন্তরের ভিতরে গেছে, ভবিষ্যতে আমার অন্তরে থাকবা এবং তোমাদেরকে আমি আশা করবো যে এগুলোর কাছে আরো ভবিষ্যতে পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথা শুনে আমরা অনেক অনুপ্রাণিত হয়েছি এবং আমরা আমাদের এই চেষ্টা অব্যাহত রাখবো। আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার। ধন্যবাদ।